দিকে 26শে মার্চকে ঘিরে দেশে জরুরি অবস্থা ঘোষণা দিল সেনাপ্রধান। যে কোনো সময় দেশে ঢুকতে পারে শেখ হাসিনা। হাসনাত আব্দুল্লাহ কিন্তু পরিষ্কার করে বলেছেন যে সেখানে আসন ভাগাভাগি করে আওয়ামী লীগকে ফিরাইয়া আগামী একটা নির্বাচনের কথা ক্যান্টনমেন্টে উঠেছে। তার মানে ক্যান্টনমেন্ট থেকে যে বিষয়টি উঠেছে সেটা হলোই যে আগামীতে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। কয়েকদিন আগে সার্জিস একটা স্ট্যাটাস দিয়েছে, জনগণকে আহ্বান জানিয়েছিল যে আপনারা ডাবল স্ট্যান্ডার্ড না করে একটা স্ট্যান্ডার্ডে থাকেন। আজকে আমরাও বলতে চাই সার্জিস, বাট তোমারও একটা স্ট্যান্ডার্ডে থাকা দরকার। পঞ্চগড়ে গাড়িবহর নিয়ে শোডাউন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। নতুন বাংলাদেশে কোনো সন্ত্রাসের জায়গা হবে না। আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার খেলা সবে মাত্র শুরু হইতেছে, কোনো কথা নাই। শেখ হাসিনার খেলা সবে মাত্র শুরু হয়েছে, অনেক কিছু দেখার এখনো বাকি আছে, কারণ শেখ হাসিনা এখনো জীবিত আছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, নানান ধরনের ষড়যন্ত্র, নানান ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি এবং এনসিপির যে কার্যক্রম আছে, এনসিপির কার্যক্রম পুরোপুরি ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদ বিরোধী। আসসালামু আলাইকুম দর্শক, আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের যে নতুন রাজনৈতিক দলটা গঠন হয়েছে, এই রাজনৈতিক দলটা বেশ কিছু কাহিনী বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়েছে। একজন নেতা ভোটার প্রচারণা করতে গিয়ে জনগণের হাতে মার খেয়েছে, আবার অন্যজন নেতা প্রচারণা করতে গিয়ে এতগুলো গাড়ি নিয়ে শোডাউন দিয়েছে, যার ফলে সে কিন্তু বিশাল একটা সমালোচনার মুখে পড়ে গেছে। তাহলে কি তারা সত্যি এই যে সমন্বয়ক থাকাকালীন সময়ে প্রচুর টাকা ইনকাম করেছে, সেই টাকা দিয়ে কিন্তু এখন এই যে শোডাউন দিচ্ছে, এমন কথাই কিন্তু বলতেছে জনগণ, অনেক সোশ্যাল মিডিয়া অনেকেই। কিন্তু দর্শক, আজকের ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আসলে তাদের মূল টাকার উৎসটা কোথায়, আর এই যে হঠাৎ করে এত বড় শোডাউন দেওয়ার আসলে মূল কারণটা কি। সো দর্শক, কথা বলাবো না, সর্বপ্রথম কিছু ইম্পর্টেন্ট ভিডিও ক্লিপ দেখে নেব, যে ভিডিও ক্লিপগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সো দর্শক, আর সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু ভিডিও ক্লিপ দেখে নেব। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ কিংবা নাহিদ ইসলামের মতন সাবেক সমন্বয়ক কিংবা নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে যারা রয়েছেন, তারা একের পর এক যে নাটক আমাদের সামনে উপস্থিত করছেন, আমার কথার সঙ্গে নিশ্চয়ই সবাই একমত হবেন যে মানুষ ত্যক্ত, বিরক্ত, ক্ষুব্ধ, হতাশ, আশাহত। তার কারণ এ কথাও তো সত্য যে তারা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন মানুষের সামনে উপস্থাপন করেছিলেন, মানুষ তাতে আস্থা রাখতে চেয়েছিলেন। কিন্তু দিনের পর দিন যা চলছে, যা তারা দেখাচ্ছে, এখন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই মানুষের মনে নানান ধরনের প্রশ্ন উঠেছে। এমনকি নতুন যে রাজনৈতিক দল সবেমাত্র প্রস্ফুটিত হয়েছে, বিকশিত এখনো হয়ে পারেনি। আতুর ঘরের সময় কাটাতে না কাটাতে তারা যে ধরনের বিতর্কের সৃষ্টি করছে একের পর এক, তাতে এই দল নিয়েও মানুষের মধ্যে এর মধ্যে নানান ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এই দলের ভবিষ্যৎটি কি? হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, এদের মতো মানুষরা নিঃসন্দেহে সেলিব্রিটি হয়েছেন, নিঃসন্দেহে এই বয়সেই তারকা রাজনীতিবিদ হয়ে উঠেছেন। কিন্তু তারকা রাজনীতিবিদ হয়ে উঠলেই সেই নক্ষত্র পতনের সময়ও সম্ভবত খুব বেশি সময় লাগে না। আমরা যদি বলি যে সার্জিস আলম সর্বশেষ গত সোমবারই সম্ভবত যেই শো অফটি তিনি করলেন, শো ডাউন করলেন, ঢাকা থেকে সৈয়দপুরের উড়োজাহাজে করে গেলেন, সেখান থেকে শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ের বিভিন্ন স্থানে পথসভা করলেন। কি মনে করলেন নিজেকে? কি হিসেবে উপস্থাপন করলেন মানুষের সামনে নিজেকে? তিনি বিশাল কোনো নেতা হয়ে গেলেন। এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা, হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীর বিরুদ্ধে নানান ধরনের মন্তব্য করছেন, সেনাবাহিনীকে উড়িয়ে দিচ্ছেন, ক্যান্টনমেন্ট রাখবেন না, এটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের নমুনা। এবং এই যে আজকের হাসনাত আব্দুল্লাহ, আজকের সার্জিস আলম কিংবা নাহিদ ইসলাম কিংবা গণঅভ্যুত্থান সফল হওয়া, এসবের পেছনে গণমাধ্যমের কোনো ভূমিকা নেই, এরকম একটি দাবি করা হলো। আমি নিজেও এই দাবির সঙ্গে অনেকখানি একমত। কিন্তু আবার এই কথাও সত্য, গণমাধ্যম না থাকলে, আমাদের মতো দায়িত্ব নিয়ে বলছে, আমাদের মতো কিছু মানুষ না থাকলে এই মানুষগুলো আজ স্টার রাজনীতিবিদে পরিণত হতে পারতেন না, গণঅভ্যুত্থান সফল হতো না। এটি বাস্তবতা। তার কারণ আমরা নতুন একটি গণতান্ত্রিক সরকার দেখতে চেয়েছিলাম, এটুকুই। কিন্তু তারা পরবর্তীতে যেসব স্বপ্ন দেখাতে চাইলেন, যা মানুষের ধারণার মধ্যে ছিল না, নিজেরা লোভের বশবর্তী হয়ে রাজনৈতিক দল গঠন থেকে শুরু করে তারা একের পর এক যে আয়োজন করে যাচ্ছেন, আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে এটুকু নিশ্চিত, প্রায় নিশ্চিত, এদের রাজনীতি আর বেশি দিন নেই। নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব পাওয়ার পর সোমবার বিশাল গাড়িবহর নিয়ে সৈয়দপুর থেকে নিজ জেলা পঞ্চগড়ে আসেন সার্জিস আলম। নীলফামারী থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জ, বোদা, সদর ও তেতুলিয়া হয়ে যান নিজের এলাকা আটোয়ারিতে। সে সময় একাধিক পথসভায় বক্তব্য রাখেন সার্জিস। বলেন, এতদিন সাধারণ মানুষকে রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে, এখন দল ও প্রতীক নয়, কাজ দেখে ভোট দেবেন তারা। আমরা কাজ করে দেখাতে চাই এবং সেই কাজের সুযোগটি আপনাদের কাছে চাই। আমরা খুব শীঘ্রই আপনাদের দ্বারে দ্বারে
আমাদের দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে পৌঁছে যাব কোন লোকটা কেমন, কে কেমন কাজ করছে, কার কথার সাথে কাজের মিল কেমন, এই জিনিসগুলো দেখে আগামীর বাংলাদেশে মানুষ বিভিন্ন মার্কা এবং দলে ভোট দিবে। এর আগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নে সেনাবাহিনী নিয়ে কথা বলেন সার্জিস আলম। না শোনায় এক, এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে। বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, এই রাজনীতিতে তাদের যে আমরা কখনোই তাদের কোনো হস্তক্ষেপ প্রত্যাশা করব না, বরং তারা প্রতিষ্ঠান হিসেবে দেশের প্রতি তাদের যে দায়বদ্ধতা, তাদের যে কাজ, সেটা তারা ঠিকমতো পালন করে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই বলেও জানান তিনি। আমরা মনে করি এটা কোনো মতানৈক্য না, এটা স্বাভাবিকভাবে যে যার পারসেপশনটা তুলে ধরেছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কয়েকদিন আগে সার্জিস একটি স্ট্যাটাস দিয়েছিল, জনগণকে আহ্বান জানিয়েছিল যে আপনারা ডাবল স্ট্যান্ডার্ড না করে একটা স্ট্যান্ডার্ডে থাকেন। আজকে আমরাও বলতে চাই সার্জিস, তুমি বড় ব্লুটুথ বয়, বাট তোমারও একটা স্ট্যান্ডার্ডে থাকা দরকার। গেল 2 থেকে 3 দিন আগে হাসনাতের যে বক্তব্যকে কেন্দ্র করে মিডিয়া পাড়ায় তোলপাড়, রাজনীতিতে তোলপাড়, সেটাকে আরো কয়েক গুণ বাড়াই দিছিল গতকালকে সার্জিসের দেওয়া একটি স্টেটাস। 24 ঘন্টা না যেতেই সার্জিসের অবস্থানের আবার পরিবর্তন। সে বলছে আমি হাসনাতের সাথে একমত। তার মানে হাসনাত যা বলছে এটার সাথে সার্জিস এখন একমত। তাহলে গতকালকে আপনি কেন দ্বিমত করলেন এত বড় স্ট্যাটাস দিয়া, মানে প্রত্যেকটা জায়গায় খুইটা বুঝাই দিলেন, আজকে আবার আইসা বলছেন ভিন্ন কথা, মানে গারানি খাইছেন দলের ভিতরে নাকি? কারণ হাসনাতের স্ট্যাটাসটাকে কাউন্টার করছিল সার্জিসের স্ট্যাটাস, আর এতে দলের মধ্যে নানান বক্তব্য আমরা দেখলাম। জনগণ সমালোচনা করছে যে মানে এরা দেশ চালাবে বা এদের দ্বারা ভবিষ্যৎ হবে। তো হবে না এটা আমরা কেন মনে করব? হইতেও পারে। আজকে সার্জিস পঞ্চগড় গেছে, 100-র উপরে গাড়ি, টাকা বাচ্চু দিচ্ছে। শামসুর কাজ হচ্ছে খালি চিলটা করা নাকি? টাকা আসতেছে ভাই, টাকা। 100টা গাড়ি নিয়ে এই বহর সামলানোর মতন সার্জিসের আয়ের উৎস কি? না, এগুলো নিয়ে প্রশ্ন করা যাবে না, এগুলো গোপন তথ্য বলা যাবে না, ঠিক আছে? এখন সার্জিস হঠাৎ করে আজকে যে তার পোল্টি মারা বক্তব্য, যেটা গতকালকে তার স্ট্যাটাসকে সে নিজে নিজে কাউন্টার করে বসছে, ভাইবা চিন্তা পোস্ট দেওয়া উচিত। ওই ছাত্রদলের একজন নেতা বলছিলেন, তোমরা যদি এতই আওয়ামী লীগ নিষিদ্ধ চাও, তাহলে তুমি আর হাসনাত যে রিটটা করছিলা সেটা কেন বাবা 24 ঘন্টার মধ্যে আবার সরে গেলা আওয়ামী লীগ নিষিদ্ধের রিট করে? আচ্ছা, রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয়, এটা আমরাও পছন্দ করি না। ব্যক্তিগতভাবে আমিও মনে করি যেই সকল দেশে রাজনীতিতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে ওই সকল দেশে রাজনীতির মাঠে স্টেবল থাকেন। আপনি পাকিস্তানকে দেখেন, মিয়ানমারকে দেখেন, এটা হচ্ছে বাস্তবতা। তো এখন সার্জিসের বক্তব্য, দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রত্যাশিত নয়, বরং তারা দেশের প্রতি তাদের দায়বদ্ধতা এবং দায়িত্ব পালন করবে। আর এনসিপির সাথে সেনাপ্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে কোনো মতানৈক্য নাই। তো না থাকলে তুমিই তো লেখলা, সবাই তো একটা ভাব ধরে নিয়েছিল যে হাসনাতের বক্তব্য সত্য, বাট তুমি তো কালকে কাউন্টার করলা। এখন সে বলছে আমাদের মধ্যে কোনো মতামত নাই, এবং রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য যে কোনো নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প যাতে কেউ না শোনায়। তো শোনাইছে কারে? আমাদের সেনাবাহিনীকে আমাদেরকে ডাইকা নিয়ে শোনাইছে নাকি তোমরা শুনছো? আবার একটা প্রশ্ন এখানে একটু কৌতূহল জাগে, এনসিপির যে প্রধান দায়িত্বের পদগুলোতে আছে নাহিদ এবং আক্তার, আর তারা আরো বিভিন্ন দায়িত্ব আছে। আমাদের সেনাবাহিনীর সাথে যদি বৈঠক হয় তাহলে বৈঠকটা হওয়ার কথা ছিল নাহিদ অথবা আক্তারের। তবে দুজন বলছিলেন যে আপনার এখানে আরো একজন যাওয়ার কথা ছিল তাদের দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি। এটা কি নাহিদ নাকি আক্তার? কোনো ওই মানুষটা যায় নাই। নর্মালি যে কোনো দলের সাথে যখন বৈঠক হয় দলটির একদম হাইকমান্ডে যারা থাকে। আর সার্জিস এবং হাসনাত কেন সেনাবাহিনীকে আলাদা আলাদা ফোন দিয়ে মেসেজ দেয়? গুরুত্বপূর্ণ কি কাজ যেটা সেনাবাহিনীর সাথে? তো জনগণ যে ভাবে কিংস পার্টি, কেন ভাববে না? সেনাবাহিনীও সম্ভবত তুলতুল করে এদেরকে, নয়তো এগুলা করার সাহস পায় কই? এখন তার যে বক্তব্য যে
এনসিপির মধ্যে মতানৈক্য নাই, রিফাইন্ড আওয়ামী লীগ আমরা শুনতে চাই না, তোমরা কেন শুনতে গেছো? তুমি তো বলছো যে তোমাদেরকে ডাকে নাই, তোমরা নিজেরা গেছো কেন? আবার আজকে যে পরিবর্তিত মন্তব্য, এগুলাতে মানুষের কাছে আসলে কি হচ্ছে? না না, এগুলা ভালো কথা বলতে হবে, উল্টা বললে আবার সমস্যা। স্ট্যান্ডার্ড একটাতে থাকতে হবে, ডাবল স্ট্যান্ডার্ড তোমাদের জন্য ক্ষতিকর। ভালো থাকুন। নেতা হয়ে উঠছে, নতুন প্রজন্মের একজন প্রতিনিধিত্ব হয়ে উঠছে। আপনারা জানেন যুগে যুগে নতুনদেরকে, ঠিক নতুন প্রজন্মকে, নতুন নেতৃত্বকে যেভাবে পুরাতন প্রজন্ম বাধা দেওয়া হয়, পুরাতন বন্দোবস্তের রাজনীতি, এই ফেসিবাদী রাজনীতি, সেই ফেসিবাদী রাজনীতি নতুন প্রজন্মকে উঠতে দেয় না, তাদেরকে বাধা প্রদান করে দেওয়া হয়। বন্ধুগণ, আমরা দেখিয়ে দিয়েছি নতুন প্রজন্ম ফ্রেশ ব্লাড, নতুন প্রজন্ম কোনো কিছুকে তোয়াক্কা করে না, তারা নতুন করে ভাবতে চায়, নতুন করে চিন্তা করতে চায়। নতুন বাংলাদেশে কোন সন্ত্রাসের জায়গা হবে না। অনতি বিলম্বে হাতিয়াতে হান্নান মাসুদের উপর যে সকল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাদের গ্রেফতার করতে হবে। 24 জুলাইয়ের ছাত্র নেতাদের উপরে হামলা করে প্রমাণ করে দিয়েছে তারা সেই নতুন ফ্যাসিবাদের দিকে হাঁটতে শুরু করেছে। বন্ধুগণ, মনে রাখবেন, জুলাইয়ের সেই সমন্বয়কদের উপরে, জুলাইয়ের নেতাদের উপরে হামলা মানে জুলাইয়ের চেতনাকে, জুলাইয়ের সংস্থাদের রাজনীতিকে, জুলাইয়ের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গঠিত হয়েছিল তার উপরে হামলা করা। প্রশাসন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে বাংলার প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা জায়গা থেকে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। জুলাইয়ের বিপ্লবের উপর দাঁড়িয়ে এই হামলা কোনোভাবে মেনে নেওয়া যেতে পারে না। সারা বাংলাদেশ আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে। হান্নান মাসুদের উপর হামলা মানে এই গণ অভ্যুত্থানের উপর হামলা, গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা। আমরা এনসিপি কোনো সময়ই চাই না এরকম সংঘাতের রাজনীতি। এই সংঘাতের রাজনীতি বাংলাদেশে যারা করেছে তাদের পতন হয়েছে, অবিলম্বে আরো যারা করবে তাদেরও পতন হবে। আমরা মনে করি আব্দুল হান্নান মাসুদের উপর আজকে হামলা করা হয় নাই, জুলাই বিপ্লবের প্রতিটি যোদ্ধার হৃদয়ে রক্তক্ষরণ করা হয়েছে। আব্দুল হান্নান মাসুদ দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক, দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ককে এভাবে রক্তাক্ত করা সহ্য করা হবে না। আব্দুল হান্নান মাসুদকে যারা রক্তাক্ত করেছে তাদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আমরা পরিষ্কার করে বলতে চাই, নানান ধরনের ষড়যন্ত্র, নানান ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি এবং এনসিপির যে কার্যক্রম আছে, এনসিপির কার্যক্রম পুরোপুরি ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদ বিরোধী। এটা বাংলাদেশের সকলে জানে। বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করার জন্য এনসিপির জন্ম হয়েছে এবং এনসিপি সেটা প্রতিষ্ঠা করার জন্যই কাজ করে যাচ্ছে। এনসিপির গুরুত্বপূর্ণ টপ 10 একজন লিডারের উপরে যেই হামলা করা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে। দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে, তাদেরকে দোষী সাব্যস্ত করতে হবে এবং তাদের উপরে যাতে এইভাবে আমাদের এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, তারা জনসংযোগ করছেন এবং অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোকে একত্রিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের উপরে যে হামলা মামলা যেগুলো করা হচ্ছে সেগুলোর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকলকে আহ্বান জানাচ্ছি এনসিপির সাথে থাকবেন এবং এনসিপি যেই কাজটা করে যাচ্ছে অভ্যুত্থানের সকলকে সাথে নিয়ে একটি নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রশ্নে সকলকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার, সেই কাজটাকে সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সাথে যারা এই পুনর্বাসনকে, এই যে পুনর্গঠনের যে প্রশ্নকে প্রশ্নবিদ্ধ করার জন্য, বরঞ্চ আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য নানান রকমের প্রক্রিয়া চালু রেখেছেন, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, নতুন রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আর দর্শক, বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতিটা আসতেছে বা পরিস্থিতি সংস্করণ করার যে একটা কথা আসতেছে, এই সংস্করণটা কবে শেষ হবে, নির্বাচন কবে হবে না হবে, এই সব কিছু নিয়ে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে অবশ্যই কিন্তু সেই ধারণা নিয়ে জানিয়ে দেবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।